নমস্কার, আমি সুদীপসা। গল্পের ঠেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের পর্ব গোয়া মার্ডার কেস, যে কেসে একজন মা তার ছোট্ট শিশুপুত্রটিকে নিজের হাতে শেষ করে দিয়েছে শুধুমাত্র নিজের জেদকে বজায় রাখবার জন্য। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমস্ত তথ্য উঠে এসেছে এই কেসটি সম্বন্ধে, আসুন জেনে নেওয়া যাক সেই সকল তথ্য। এই ঘটনার মূল অভিযুক্ত সূচনা শেঠ, বয়স ৩৯ বছর। একসময় পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল, কিন্তু বর্তমানে কর্মসূত্রে থাকত বেঙ্গালুরুতে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে সূচনা শেঠ অতি পরিচিত নাম। ভারতের মধ্যে যে ১০০ জন এই এআই সম্বন্ধে বিশেষ দক্ষ, সেই ১০০ জনের মধ্যে সূচনা শেঠ অন্যতম। সূচনা শেঠ, বয়স ৩৯ বছর। বেঙ্গালুরুতেই একজন স্কলার ভেঙ্কটরামনকে ২০১০ সালে বিবাহ করেন। বিয়ের পর স্বামী স্ত্রীর মিলিত প্রচেষ্টায় একটি এআই কোম্পানি গঠন করেন, নাম মাইন্ড ল্যাব এআই। ২০১৯ সালে জন্ম নেয় ছোট্ট চিন্ময়। সন্তানের জন্ম একজন বাবা মার কাছে বিশাল প্রাপ্তি। সন্তানের জন্মের পর বাবা মায়ের সম্পর্ক হয়ে ওঠা উচিত অনেক বেশি সুদৃঢ়, কিন্তু এই ক্ষেত্রে ঘটনা ঘটে সম্পূর্ণ উল্টো। চিন্ময়ের জন্মের পর থেকে সূচনা এবং ভেঙ্কটরামনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। চিৎকার চেঁচামেচি, ঝামেলা, ঝগড়া অনবরত চলতে থাকে। শেষ পর্যন্ত ২০২২ সালের ৮ই অগস্ট সূচনা নিজের ঘরের অশান্তিকে এনে ফেলে কোর্টের দোরগোড়ায় এবং ডোমেস্টিক ভায়োলেন্সের কারণ দেখিয়ে সে সেপারেশন দাবি করে বা ডিভোর্স ফাইল করে। ডিসেম্বর মাসে কোর্ট রায় দেয় স্বামী স্ত্রী সেপারেটেড হবে এবং বাচ্চার কাস্টাডি পাবে তার মা। এক্ষেত্রে ভেঙ্কটরামনের আপিলের জন্য কোর্ট সিদ্ধান্ত নেয় ছোট্ট চিন্ময় থাকবে মায়ের কাছে, কিন্তু বাবা প্রতি সপ্তাহে রবিবারে দেখা করতে পারবে তার শিশুপুত্রটির সঙ্গে। কোর্টের এই সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিল সূচনা। সে তার স্বামীকে এতটাই অপছন্দ করত যে সবসময় চাইতো তার স্বামীর ছায়াটুকুও যেন তার সন্তানের উপরে না পড়ে। গত ৭ই জানুয়ারি ছিল রবিবার, ভেঙ্কটরামন এবং তার ছোট্ট শিশুপুত্র চিন্ময়ের দেখা করার দিন। ভেঙ্কটরামন সূচনার কাছে অনুরোধ জানিয়েছিলেন যাতে করে সূচনা ছেলেকে নিয়ে রাজাজিনগরে নিজেদের বাড়িতে একবার যায়, কিন্তু সূচনা সেটা মেনে নেয়নি। উল্টে সে বলেছিল রাজাজিনগরে নয়, সদাশিবনগরে কোনো পাবলিক প্লেসে ভেঙ্কটরামন তার ছেলের সঙ্গে দেখা করতে পারে। ভেঙ্কটরামন তাই মেনে নিয়েছিলেন। কিন্তু ৭ তারিখ আসার আগে, অর্থাৎ ৬ তারিখ শনিবারে, সূচনা নিজের ছেলেকে নিয়ে উড়ে যায় গোয়ায়। গোয়ার সোল বানিয়ান গ্র্যান্ড হোটেলে ৪০৪ নম্বর রুমটি বুক করে নেয় ৬ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ওখানে কাটাবার জন্য। জানা যাচ্ছে ৬, ৭, ৮ সূচনা কিন্তু হোটেলের রুম থেকে একবারের জন্য বাইরে বেরোয়নি। এমনকি খাবারটাও তারা রুম সার্ভিসে নিত। ৮ তারিখে সন্ধ্যাবেলায় ভেঙ্কটরামন ভিডিও কলিংয়ে ছেলের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। হয়তো এই ঘটনাটি সূচনাকে ট্রিগার করে গেছিল। সূচনা হোটেলের কর্মচারীকে দিয়ে ১ বোতল সিরাপ আনান, কারণ তার ছেলের নাকি কাশি হয়েছে। রাত ১০:৩০ নাগাদ ট্রাভেল ডেস্কে এসে সূচনা জানায় জরুরি কোনো কাজের জন্য তাকে সেই মুহূর্তে চেক আউট করে বেরিয়ে যেতে হবে এবং বেঙ্গালুরু ফিরতে হবে। ট্রাভেল ডেস্ক থেকে যেন একটা ক্যাব ডেকে দেওয়া হয়। ট্রাভেল ডেস্কে যিনি দায়িত্বে ছিলেন তিনি বলেন বেঙ্গালুরু আর গোয়ার দূরত্ব অনেকখানি, প্রায় ৫৫০ কিলোমিটার। এতখানি রাস্তা ক্যাবে করে যাওয়া মানে সময় এবং টাকা দুটোই বেশি খরচ। তার থেকে উনি ফ্লাইটে করে চলে যান। কিন্তু সূচনা বলে সে ক্যাবে করেই যেতে ইচ্ছুক এবং গোয়া থেকে বেঙ্গালুরু সে ক্যাবে করেই বাই রোড ফিরবে। তার জন্য টাকা পয়সা বা সময় যাই বেশি লাগুক কোনো অসুবিধা নেই। অগত্যা হোটেল থেকে একজন ক্যাব ড্রাইভার রে ডিসুজাকে ফোন করা হয় এবং তাকে জানানো হয় সেই রাতেই গোয়া থেকে বেঙ্গালুরু যাবেন একজন হোটেলের গেস্ট, তাকে নিয়ে যেতে হবে। ডিসুজা বলেন অতখানি পথ, অর্থাৎ গোয়া থেকে বেঙ্গালুরু প্রায় ৫৫০ কিলোমিটার পথ সে একা ড্রাইভ করতে পারবে না। তার জন্য একজন এক্সট্রা ড্রাইভার সঙ্গে থাকবে এবং যাতায়াতের জন্য তাকে ৩০,০০০ টাকা দিতে হবে। সূচনা মেনে নেয়। ফলে রাত ১১টা নাগাদ ডিসুজা তার ইনোভা গাড়িটি নিয়ে হোটেলে পৌঁছে যায়। রাত ১২টা, ১২:৩০ নাগাদ সূচনা একটি মাত্র বড় ব্যাগ নিয়ে নেমে আসে এবং হোটেল থেকে চেক আউট করে। হোটেলের কর্মচারীরা এই প্রথমবার একবার ধাক্কা খায়, তার কারণ
যখন সূচনা চেক ইন করেছিল তখন তার সঙ্গে ছিল একটি ছোট্ট বাচ্চা, কিন্তু ফেরার সময় সেই বাচ্চাটি তার সঙ্গে নেই। গাড়িতে উঠে সূচনা ড্রাইভারকে বলে তার ব্যাগটি ডিকিতে তুলে দিতে। ডিসুজা যখন তার ব্যাগটি গাড়িতে তুলতে যায় তখন ডিসুজার একটু অদ্ভুত লাগে, একটু অস্বাভাবিক লাগে, তার কারণ ব্যাগটি স্বাভাবিকের তুলনায় একটু ভারী ছিল। ড্রাইভার তখন সূচনাকে এসে জিজ্ঞেস করেন যে ব্যাগের মধ্যে কোনো অ্যালকোহল নেই তো, ব্যাগ এত ভারী কেন? সূচনা বলে না, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে। আর কোনো কথা হয়নি এবং গাড়ি 12:30 নাগাদ চলতে শুরু করে। রাত 2টো নাগাদ রাস্তায় জ্যাম দেখে গাড়ি দাঁড়িয়ে যায় এবং ড্রাইভার গিয়ে জানতে পারে একটি ট্রাক দুর্ঘটনার জন্য রাস্তাটি জ্যাম হয়ে গেছে এবং এই ট্রাফিক ছাড়তে প্রায় 4-5 ঘন্টা সময় লাগবে। ড্রাইভার যখন এসে সূচনাকে এই কথাটি বলেন যে এখনো 4-5 ঘন্টা এখানে থাকতে হবে, উনি চাইলে ডিসুজা গাড়িটি নিয়ে এয়ারপোর্টে ওনাকে নামিয়ে দেবে, উনি যেন এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে চলে যান। কিন্তু সূচনা তখনও কথাটি মানেনি এবং বলে ফ্লাইটে যাবে না। যানজটের কারণে রাত 2টো থেকে সকাল 6টা পর্যন্ত এই 4 ঘন্টা সময় সূচনা সেটকে কাটাতে হয় সেই ইনোভা কারের মধ্যে। সকাল 6টার সময় যানজট ছেড়ে যাওয়ার পরে গাড়ি আবার চলতে শুরু করে নির্বিঘ্নে। এই সময় সূচনা সেটের চারদিকে হয়তো কোথাও কোনো সমস্যা ছিল না, কিন্তু অন্যদিকে গোয়ার সেই সোল বানিয়ান গ্র্যান্ড হোটেলের 404 নম্বর রুমের ছবি কিন্তু ছিল অন্যরকম। সকালবেলায় হাউসকিপিংয়ের ছেলেরা রুম পরিষ্কার করতে এসে দেখে বিছানায় এবং টাওয়েলে কিছু রক্তের দাগ। সেটা দেখার সঙ্গে সঙ্গে তারা হোটেলের ম্যানেজারকে জানায়। হোটেলের ম্যানেজার এসব দেখে বেগতিক বুঝে সবকিছু জানায় কালাঙ্গুট পুলিশ স্টেশনে এবং তার সঙ্গে এও জানায় যে সেই মহিলা যিনি এই রুমে ছিলেন, সেই মহিলা যখন চেক ইন করেন অর্থাৎ হোটেলে যখন তিনি আসেন তখন তার সঙ্গে একটি ছোট্ট বাচ্চা ছেলে ছিল। ফেরার সময় অর্থাৎ চেক আউট করার সময় সেই বাচ্চাটি কিন্তু মহিলার সঙ্গে ছিল না। পুলিশ সঙ্গে সঙ্গে সেই ক্যাব ড্রাইভারকে ফোন করেন এবং জিজ্ঞাসা করেন তার গাড়িতে কোনো মহিলা আছেন কিনা। ক্যাব ড্রাইভার বলেন হ্যাঁ আছে। পুলিশ জিজ্ঞাসা করেন মহিলার সঙ্গে কোনো বাচ্চা আছে কিনা। ক্যাব ড্রাইভার বলেন না, মহিলা তো একাই আছেন। পুলিশ তখন ক্যাব ড্রাইভারকে জানান যে যে রুমে মহিলা ছিলেন সেই রুমে বিছানার চাদরে এবং টাওয়েলে রক্তের দাগ পাওয়া গেছে, হতে পারে কোথাও কোনো সমস্যা আছে, মহিলার সঙ্গে যেন পুলিশের কথা বলিয়ে দেওয়া হয়। সেই মতো ডিসুজা তার ফোনটি সূচনা সেটকে দেয় এবং সূচনা সেটের সঙ্গে পুলিশের কথাবার্তা হয়। পুলিশ সূচনা সেটকে জিজ্ঞাসা করে আপনার রুমের মধ্যে বিছানার চাদরে এবং টাওয়েলে রক্তের দাগ পাওয়া গেছে, সেটা কিসের? সূচনা সেট স্মার্টলি বলে পিরিয়ডসের দাগ এবং সেই কারণে নাকি সে কিছু এক্সট্রা পয়সাও দিয়ে এসছে হোটেলের কর্মচারীদের। তখন পুলিশ জিজ্ঞাসা করেন যে তার সঙ্গে যে ছোট্ট বাচ্চাটি ছিল সেই বাচ্চাটি কোথায়। সূচনা সেট বলেন মান্ডভিতে এক আত্মীয়ের বাড়িতে সেই বাচ্চাটিকে তিনি রেখে এসেছেন। পুলিশ তখন সেই আত্মীয়ের বাড়ির ঠিকানা জানতে চায়। সূচনা তাও দিয়ে দেয়। পুলিশ ফোন রেখে দেয়। কিছুক্ষণ পরে আবার পুলিশের তরফ থেকে ফোন আসে ডিসুজার কাছে। পুলিশ এবং ডিসুজা দুজনেই যেহেতু কোঙ্কনি ভাষায় কথা বলছিল সে কারণে সূচনা সেট কোনো কথাবার্তাই বুঝতে পারেনি। পুলিশ তখন ড্রাইভারকে জানায় অ্যাড্রেসটি অর্থাৎ যে ঠিকানাটি সূচনা সেট দিয়েছিল যেখানে ওই আত্মীয়র কাছে বাচ্চাটিকে রেখে আসার কথা বলেছিল সেটা সম্পূর্ণ মিথ্যে বা ফেক, কারণ ওই ধরনের কোনো ঠিকানা পুলিশ খুঁজে পায়নি। সুতরাং এখানে একটা সন্দেহ দানা বাঁধছে। সেই কারণে ড্রাইভার যেন কাছাকাছির কোনো পুলিশ স্টেশনে গাড়িটি নিয়ে যায় এবং পুলিশি হেফাজতে সেই গাড়িটিকে রেখে কোনো অফিসারের সঙ্গে গোয়া পুলিশের কথা বলিয়ে দেয়। ডিসুজা তখন বলেন পুলিশ যেন অন কলে থাকে এবং ড্রাইভার তখন গুগল ম্যাপে পুলিশ স্টেশন খোঁজেন, কিন্তু সেখানে দেখতে পান প্রায় 150 কিলোমিটার দূরে পুলিশ স্টেশন। কিন্তু এদিকে গোয়া পুলিশ বলছে তাড়াতাড়ি করে গাড়িটি কোনো পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য। এদিকে গাড়ি তখন কর্ণাটকে ঢুকে গেছে। সমস্ত সাইনবোর্ডে কন্নড়ি ভাষা লেখা রয়েছে, যে ভাষা ডিসুজার অজানা, তাই সে বুঝতেও পারছে না রাস্তা কোন দিকে যাচ্ছে বা কোথায় কি লেখা রয়েছে। শেষ পর্যন্ত বুদ্ধি করে একটা রেস্টুরেন্টে গাড়ি থামায়। এখানে সূচনা তাকে জিজ্ঞেস করে রেস্টুরেন্টে গাড়ি কেন থামাচ্ছে। ডিসুজা বলে ওয়াশরুমে যাওয়ার দরকার আছে, সেই কারণে রেস্টুরেন্টে গাড়ি থামাচ্ছে। রেস্টুরেন্টে ঢুকে একজন ওয়াচম্যানকে ডিসুজা জিজ্ঞেস করে কাছাকাছি কোথাও কোনো পুলিশ স্টেশন আছে কিনা।
ওয়াচম্যান বলেন 500 মিটারের মধ্যে একটি পুলিশ স্টেশন আছে, সেটি হচ্ছে আইমঙ্গলা পুলিশ স্টেশন। ওয়াচম্যানের বলে দেওয়া রাস্তা ধরে খুব তাড়াতাড়ি ডিসুজা তার ক্যাবটি নিয়ে চলে আসেন আইমঙ্গলা পুলিশ স্টেশনে। অন কলে কিন্তু তখনও পর্যন্ত কালাঙ্গুটের পুলিশ অফিসার রয়েছেন। যখন গাড়ি পুলিশ স্টেশনে ঢুকছে সেটা দেখে সুজনা শেঠ ড্রাইভারকে জিজ্ঞাসা করে, গাড়ি থানায় কেন? ড্রাইভার বলেন কোনো ব্যক্তিগত কারণের জন্য মাত্র 10-15 মিনিটের কাজ আছে, সেই কাজটি করেই আবার গাড়ি চলতে শুরু করবে। এই বলে ড্রাইভার ঢুকে যান পুলিশ স্টেশনের ভেতরে। আইমঙ্গলার পুলিশকে ফোনটি দিয়ে দেন এবং কালাঙ্গুট পুলিশের সঙ্গে কথা বলিয়ে দেন। কালাঙ্গুট পুলিশ তখন আইমঙ্গলার পুলিশকে বলেন, যে ইনোভা কারটি এখন এসে থানার বাইরে দাঁড়িয়ে আছে তার মধ্যে একজন মহিলা আছে, সেই মহিলার কাছে একটি বড় ব্যাগ আছে। আইমঙ্গলার পুলিশ যেন সেই ব্যাগটিকে সার্চ করে। এটি শোনার সঙ্গে সঙ্গে আইমঙ্গলার পুলিশ এসে সুচনা শেঠকে গাড়ি থেকে নামায় এবং তার ব্যাগটি খুলতে বলে। এই সময়ও নাকি সুচনা শেঠের মুখে কোনো রকম ভয়ের লেশমাত্র ছিল না। সে স্মার্টলি গিয়ে ব্যাগটি খুলে দেয়। ব্যাগে কিন্তু তালাও ছিল না, শুধু জিপার লাগানো ছিল। সুচনা শেঠ ব্যাগটি খুলে দেয়। ওপরে ছিল কিছু জামা কাপড়, কিছু খেলনা, সেগুলো সরিয়ে দেয়। কিন্তু তারপরে সুচনা শেঠ সরে যায় ওখান থেকে। পুলিশ বলে সবকিছু টেনে বার করতে, কিন্তু সুচনা শেঠ আর যায়নি ব্যাগের কাছে। অগত্যা পুলিশই তখন নিজে গিয়ে সমস্ত জামাকাপড় খেলনা তুলতে তুলতে দেখেন ব্যাগের একদম নিচে একটা ছোট্ট শিশু হাত পা মোড়ানো অবস্থায় প্যাকিং করা রয়েছে। অবশ্যই শিশুটি তখন মৃত। এই দেখার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ক্যাব ড্রাইভার সকলেই আঁতকে ওঠেন। কালাঙ্গুট পুলিশকে জানানো হয়। কালাঙ্গুট পুলিশও সাথে সাথে আইমঙ্গলার পুলিশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন এবং পুলিশি হেফাজতে সুচনা শেঠকে রেখে নেওয়া হয়। এর পরবর্তী যতটা জানা যাচ্ছে, সুচনা শেঠ নাকি পুলিশের সঙ্গে কিছুতেই সহযোগিতা করছেন না। পুলিশ যতবারই জিজ্ঞাসা করছেন ওই বাচ্চাটি কি করে মারা গেল, সুচনা শেঠ ততবারই বলছে তার সন্তানকে সে নাকি খুন করেনি। তার কথা হচ্ছে সুচনা শেঠ নাকি ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে নাকি সে তার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পায়। এদিকে হোটেলের রুমের মধ্যে কিন্তু সেই সিরাপের বোতলটি ফাঁকা অবস্থায় রয়েছে। এখানে একটা প্রশ্ন জাগে, যদি ওষুধ হিসেবে সেই সিরাপটিকে খাওয়ানো হয় তাহলে ওইটুকু ছোট্ট শিশুর জন্য তো একটা নির্দিষ্ট মাত্রা আছে ওষুধের, পুরো বোতলটা নিশ্চয়ই খাওয়ানো হবে না। এখান থেকে মনে হয় যেহেতু সিরাপ খেলে একটা ঝিমঝিম ভাব আসে, হয়তো সেই পুরো বোতলের সিরাপটা সেই বাচ্চাটিকে খাওয়ানো হয়েছিল যাতে করে তার একটা ঝিমুনি ভাব আসে এবং সে বাচ্চাটিকে শেষ করে দিতে পারে। আইমঙ্গলারই একটি সরকারি হসপিটালে ওই ছোট্ট শিশুটির পোস্টমর্টেম হয়। পোস্টমর্টেম করেন ডক্টর কুমার নায়েক। ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় শিশুটির মৃত্যুর ব্যাপারে, তখন উনি বলেন শিশুটিকে হত্যা করার জন্য স্ট্র্যাঙ্গুলেশন অর্থাৎ শ্বাসরোধ করে দেওয়া হয়েছে এবং এতটাই জোরের সঙ্গে সেই শ্বাসরোধ করা হয়েছে যে ওই ছোট্ট শিশুর মস্তিষ্কের সমস্ত নার্ভগুলো ফুলে গেছে। ডক্টরকে জিজ্ঞাসা করা হয় কত সময় আগে শিশুটির মৃত্যু হয়েছে, তখন উনি বলেন যে একজন ব্যক্তির মৃত্যুর পরবর্তী 36 ঘন্টা সেই ব্যক্তির শরীরে রিগার মর্টিস থাকে, কিন্তু এই শিশুটির শরীরে রিগার মর্টিস নেই, অর্থাৎ 36 ঘন্টার বেশি সময় আগে শিশুটিকে মেরে ফেলা হয়েছে। সত্যি ভাবা যাচ্ছে না ঘটনাটা। আরও জানা যাচ্ছে সুচনা শেঠের ব্যাগের থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুট বলা বোধহয় ঠিক হবে না, একটি টিস্যু পেপার পাওয়া গেছে যার মধ্যে নিজেরই আইলাইনার দিয়ে লিখেছে কোর্টের সিদ্ধান্ত সে কিছুতেই মানবে না, তার জন্য যা করতে হয় সে করবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে পিতা পুত্রের সাক্ষাৎ যাতে না ঘটতে পারে তার জন্য নিজে নিজের মমতারও গলা টিপে মেরে দিতে পারে সেই মহিলা। এত জেদ, এত ঘৃণা তার স্বামীর প্রতি, কি কারণে? যার জন্য সে তার নিজের ছোট্ট সন্তানটিকেও বলি দিয়ে দিল। দেখা যাক এই ঘটনা কোন দিকে মোড় নেয়, আর কি কি জানতে পারা যায় এবং ওই মহিলার কি কঠোরতম শাস্তি হয়। সঙ্গে থাকবেন। নমস্কার।